হ্যালো, সম্ভাবনার দ্বিতীয় চ্যাপ্টার সমসম্ভব চলক ও তার বিভাজনের আজকের পার্ট 2 এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এবং আজকে আমাদের টার্গেট হলো আমরা শিখব মধ্যক, ভেদমান, সমক পার্থক্য, মধ্যকের ইংরেজি এক্সপেকটেশন, ভেদমানের ইংরেজি ভেরিয়েন্স, সমক পার্থক্যের ইংরেজি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং আমরা কিছু প্রবলেমসও দেখে নেব এই ভিডিওতে। এই তিনটে টপিক রিলেটেড এবং এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রবলেমস আমরা করব এবং খুব গুরুত্বপূর্ণ থিওরি আলোচনা করব। এখান থেকে 2 নাম্বার 4 নাম্বার যাই আসুক না কেন তোমরা করে আসবে, এটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি যদি তোমরা মন দিয়ে আজকের এই ভিডিওটা পুরো দেখো। তো আমরা প্রত্যাশা, মধ্যক বা গড় যাই বলো না কেন সেটা জানার আগে একটুখানি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নেব। দেখো, আমরা তো প্রবাবিলিটি ক্যালকুলেশন করা শিখেছি, এর আগের ভিডিওতে আমরা সমসম্ভব চলক সম্পর্কে জেনেছি এবং ডিস্ট্রিবিউশন টেবিল অর্থাৎ সম্ভাবনা ছক, বিভাজন ছক সম্পর্কে জেনেছি, সেগুলো বের করা শিখেছি, সেখান থেকে অঙ্ক করা শিখেছি। এবার আমরা সেই র্যান্ডম ভেরিয়েবলটাকে একটা স্টেপ উপরে নিয়ে যাব। বলেছিলাম না অ্যালজেব্রা ইউজ করব প্রবাবিলিটিতে, তেমনই আজকেই আমরা অ্যালজেব্রা ইউজ করব, রাইট? এবং এই যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু আমরা পুরোপুরি অ্যালজেব্রার সূত্র মেনে যোগ বিয়োগ সামেশন এই সমস্ত জিনিসপত্র করব, a + b হোল স্কয়ারের সূত্র এই সেই সব কিছু আমরা এখানে অ্যাপ্লাই করব এবার। ওকে, এবার দেখবে প্রবাবিলিটি কত সহজ হয়ে যাবে। কিন্তু তার আগে বলি প্রত্যাশা আবিষ্কার করার দরকারই বা কেন হয়েছিল। আমি আগের ভিডিওতে হালকা বলেছিলাম আমরা তো কোনো ঘটনার প্রবাবিলিটি নির্ণয় করছি। এবার আমি তোমাকে একটা সিচুয়েশন দিচ্ছি, একটা ক্যাসিনোতে তুমি গেছো এবং সেখানে তুমি জুয়ার বাজি লাগাচ্ছ। মনে করো তুমি 4-5টা এরকম গেম খেললে, রাইট? বা সহজে বলছি দুটো গেম, তুমি দুটো গেম খেললে, একটাতে কিছু টাকা রাখলে বাজি আর একটাতে কিছু টাকা বাজি রাখলে এবং একজন প্রবাবিলিটিস্ট বা স্ট্যাটিস্টিয়ান তোমার সাথে আছে, সে হিসাব করে বলে দিলেন যে তুমি এই গেমটাতে টাকাটা লাগিয়েছো না, এই টাকাটা জেতার সম্ভাবনা এত, এবং এই যে এখানে টাকাটা লাগিয়েছো এই টাকাটা হারার সম্ভাবনা এত। ঠিক, যদি দুটোই কিছু জেতার সম্ভাবনা বেশি থাকতো, দুটোই যদি জেতার সম্ভাবনা থাকতো তাহলে তুমি সেটা নিয়ে চিন্তিত হতে না, রাইট? কেননা তুমি যাই হোক না কেন জিতবে, তুমি, তোমার প্রফিট হবে। কিন্তু দেখো, একটাতে তোমার জেতার সম্ভাবনা বেশি আর একটা তোমাদের হারার সম্ভাবনা বেশি। এবার তুমি কি টাকাটা লাগাবে নাকি লাগাবে না, এমত অবস্থায় একটা হিসেব সামনে আসে। সেই হিসেবটা করে তোমরা দেখো যে এই জিনিসটা যদি এরকম একটা সেফ ভ্যালু দেয় তাহলে আমরা টাকাটা লাগাবো। এবার সেই হিসেবটাই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় বা প্রত্যাশা। ঠিক আছে, প্রবাবিলিটি এক কথা কিন্তু প্রত্যাশা এক কথা। আমরা কোনো ঘটনা ঘটার প্রবাবিলিটি একটা হয়, কিন্তু সেই ঘটনা থেকে একটা আমরা রেজাল্ট এক্সপেক্ট করি, সেটারও একটা আলাদা কিন্তু ক্যালকুলেশন হয়। তো সেই এক্সপেকটেশনটাই আমরা শিখবো। এক্সপেকটেশনটা আর কিচ্ছু না, খুব সহজ। আমি এক্ষুনি যেরকম ক্যাসিনোর উদাহরণ দিলাম, দেখো এখানে কি হচ্ছে, এক্স টাকা তুমি জিতবে, রাইট? এক্স টাকা জেতার সম্ভাবনা P1, ওকে, এবং x2 টাকা হারার সম্ভাবনা P2। যদি এরকম অবস্থা হয় তাহলে সেই টাকার বা তোমার বাজি জেতার প্রত্যাশা হচ্ছে এই ক্যালকুলেশনটা, x1 P1 মাইনাস x2 P2। ঠিক আছে, কিছুই না, জাস্ট এই টাকার সাথে তার প্রবাবিলিটি গুণ করে দিলাম, দিয়ে মাইনাস করে দিলাম এই টাকার সাথে তার প্রবাবিলিটি গুণ করে। এবার এই যে থিওরিটা, এই থিওরিটা কিন্তু দিয়েছিলেন গণিতবিদ হাইগেন্স। তোমরা হাইগেন্সের নীতি পড়েছো, কোথায় পড়েছো, কোন সাবজেক্টে কমেন্ট করে জানাবে। হাইগেন্সের নীতি আদৌ পড়েছো কি, হ্যাঁ কিনা একটু কমেন্ট করে জানাবে, এক্ষুনি কমেন্ট করো, কারণ এটা খুব পপুলার একটা নীতি। আচ্ছা, এবার আমরা কি বলছি যে এই যে এক্সপ্রেশনটা এটাই হচ্ছে আমাদের গাণিতিক প্রত্যাশা, রাইট? বেশ, তাহলে এটাকে আবার এইভাবেও লেখা যায়, x1 P1 প্লাস মাইনাস x2 P2। এখানে মাইনাস x2 মানে কি, x2টা তো আমাদের লস, রাইট? তাই জন্য লসের আগে একটা মাইনাস সাইন দিয়ে আমরা ডিফাইন করছি, আমরা জিনিসটাকে দেখাচ্ছি যে হ্যাঁ x2 টাকাটা আমাদের চলে যাচ্ছে মানে লস হচ্ছে। ঠিক, তো এইভাবে আমরা জিনিসটাকে ইন্টারপ্রেট করি। মধ্যক বা প্রত্যাশা বা গড়, এই তিনটে নামই কিন্তু এর, এবং ইংরেজিতে বলা হয় এক্সপেকটেশন। ওকে, আচ্ছা বেশ, থিওরি ইজ গিভেন বাই হাইগেন্স। ওকে, এবারে আমাদের এই কনসেপ্ট রিলেটেড একটা কোশ্চেন আমাদের করতে হবে। ছায়ার বইতে সংক্ষিপ্ত উত্তরধর্মীর 13 অঙ্ক এটা। ঠিক আছে, তো এই অঙ্কটা 4 নম্বরের অঙ্ক, কিন্তু এটা 4 নম্বরের দেবে না, যদি দেয় এটা 2 নম্বরের দিতে পারে। ঠিক আছে, বা এটা দেবে বলে আমার মনে হয় না, এটা এমসিকিউ দিতে পারে। ওকে, এনিওয়েজ কোনো ব্যাপার না, আমরা এই যে থিওরিটা শিখলাম সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, ব্যবসা মানেও কিন্তু এক রকমের জুয়া, রাইট? ব্যবসা মানেও এক রকমের জুয়া, লাভ হতে পারে লস হতে পারে। তো সেই যে ব্যবসায়
কিন্তু এই প্রত্যাশার ইউজ আমরা করি এবং ইউজ করে আমরা ক্যালকুলেট করি কতটা লাভ হতে পারে, কতটা লোকসান হতে পারে, রাইট? তো বিজনেস এটার একটা ইউজ আছে, অ্যাপ্লিকেশন আছে বাস্তব জীবনে, এবং ক্যাসিনোতে তো ভরে ভরে প্রবাবিলিটিস্ট বা স্ট্যাটিস্টিশিয়ানরা চাকরি করছেই, ঠিক আছে? কোনো বিশাল বড় লোক ক্যাপিটালিস্টের পার্সোনাল ম্যাথামেটিশিয়ান, ঠিক আছে, যে শুধু ক্যালকুলেট করে দেবে, রিস্ক ক্যালকুলেটর যাকে বলে। এবং রিস্ক ম্যানেজমেন্ট বলে একটা ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ হয়, সেটা পরবর্তীকালে তোমরা যদি পড়ো, অ্যাকচুয়ারি, রিস্ক ম্যানেজমেন্ট, এই সমস্ত জিনিস কিন্তু ম্যাথামেটিক্সের একটা বিশাল বড় অংশে বা স্ট্যাটিস্টিক্সের একটা বিশাল বড় প্রয়োগ সেখানে হয়, ঠিক আছে? তো তোমরা সেইগুলো নিয়ে ফার্দার রিসার্চ করতে পারো। যেমন লিনিয়ার প্রোগ্রামিং আমি পড়াতে গিয়ে বলেছিলাম, অপটিমাইজেশন থিওরি তোমরা রিসার্চ করতে পারো, তেমনি এখানে রিস্ক ম্যানেজমেন্ট তোমরা রিসার্চ করে দেখতে পারো। এনিওয়েজ, আমাদের সেসব এখন অত গভীর স্টাডি আমরা করবো না। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা সার্চ করে দেখবে এবং আমাকে বলতে পারো, আমি একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে, তো এখানে কি বলছে যে নির্দিষ্ট ব্যবসায় একজন লোকের 30 টাকা, সরি এটা 30 না, এটা মনে হয় 300 টাকা আছে, হ্যাঁ 30 টাকা কি লাভ করবে, 300 টাকা, আমি একবার চেক করিনি, টাইপও হয়ে যায়নি তো, না 300 টাকাই আছে, হ্যাঁ 300 টাকা মুনাফা করার সম্ভাবনা 0.6 এবং 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা 0.4, রাইট? এবার বলেছে কি না, প্রত্যাশা নির্ণয় করো। এবার প্রত্যাশা কার হয়? মুনাফার প্রত্যাশা হয়, রাইট? অবশ্যই লাভের প্রত্যাশা, যে হ্যাঁ লাভ আমি করতে পারি এরকম একটা গ্যারান্টিড, বা কত টাকা লাভ করবো আমরা, ঠিক আছে? এখানে যেরকম কত টাকা জিতবো আমরা, এখানে সেরকম কত টাকা লাভ করতে পারি আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব? কিছুই না, খুব সহজ, টাকার সাথে তার প্রবাবিলিটি গুণ করব, রাইট? তাহলে আমরা সমাধান যদি করি, আচ্ছা আজকে আমরা কটা প্রবলেম করছি? একটা প্রবলেম করলাম, ঠিক আছে? এর আমরা গুনবো, একদম শেষে দেখবো যে কটা প্রবলেম হচ্ছে। ওকে, তো 300 টাকা মুনাফা হচ্ছে, রাইট? তাহলে টাকাটা তার সাথে তার প্রবাবিলিটি গুণ করে দাও, গুণ করলে মাইনাস করে দাও এই টাকাটার সাথে এর প্রবাবিলিটি, কত হচ্ছে? 6 দিনে 18, 180 মাইনাস 40, তাহলে কত হচ্ছে? 140, ঠিক? তাহলে এই হচ্ছে প্রত্যাশা, প্রত্যাশা হচ্ছে 140, অর্থাৎ এই লোকটি 140 টাকা লাভ করবে এরকম প্রত্যাশা রাখা যায়, ঠিক আছে? যদি এরকম রিস্ক আমাদের সামনে চলে আসে, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার এটার সাথে একটা বাস্তব জীবনের মিল বলি, দেখো, সে এই যে সম্ভাবনাটা বলছে না, সম্ভাবনাটা যদি না হতো, এখানে যদি এটা আমরা বলতাম যে হ্যাঁ সে 300 টাকা মুনাফা সে করবেই, ঠিক আছে, তাহলে তার সম্ভাবনা কত? 1, ঠিক আছে? আর এখানে 100 টাকা ক্ষতি তার হবেই, তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কত? 1, তাহলে 100 × 1 আর 300 × 1, ঠিক আছে? এবং দেখো খুব সুন্দরভাবে, যদি সে 300 টাকায় মুনাফা করে এবং সেখান থেকে তার 100 টাকা কেটে যায়, তাহলে খুব অদ্ভুতভাবে সে 200 টাকা পায়, ঠিক আছে? এটা তার নিশ্চিত লাভ, ঠিক আছে? তাই যদি কোনো ঘটনা যদি এরকমভাবে আনসার্টেন, যখনই সম্ভাবনা আছে না, তখন সেই ঘটনাটাকে আমরা বলি আনসার্টেন ইভেন্ট, ঠিক আছে? এবং একটা নিশ্চিত ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 1 হয়, এটা আমরা জানি। তাহলে দেখো, যদি এটা নিশ্চিত হয়ে যেত তাহলে তার নিশ্চিত লাভ এটা হয়ে যেত, কিন্তু এটা নিশ্চিত নয়, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই একটুখানি ভেঙে আমরা একটা থিওরিটাইজড করেছি জিনিসটাকে। দেখো, এটা আমাদের নর্মাল হিসেব, 300 টাকা লাভ হয়েছে, 100 টাকা ক্ষতি হয়েছে, ব্যাস 200 টাকা লাভ, ব্যাস। এই নেট লাভ থেকে কিন্তু আমরা জিনিসটা এই জায়গায় পৌঁছেছি, এবং এখান থেকে আরেকটু জেনারেলাইজ করব আমরা, মানে এই হচ্ছে অ্যালজেব্রা শুরু হয় একটা সূচ থেকে, কিন্তু বের হয় একটা ফাল হয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিষয়, এবং এই জন্যই ম্যাথমেটিক্স এত সুন্দর। আচ্ছা, আমাদের হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে প্রত্যাশা 140। ওকে, এরপরে আমরা এটা মুছে দিয়ে এটাকে আরেকটু বড় লেভেলে দেখবো, মানে সেম জিনিসটা দেখো, এটাই মনে রাখবে যে x1 p1 প্লাস -x2 p2। তাহলে দেখো, এখানে দুখানা ভেরিয়েবল আছে বলে দুখানা জিনিস আমাদের সাম আছে, রাইট? এবার যদি আমাদের n খানা ভেরিয়েবল হতো, x1, x2, x3, xn, তখন কি হতো? এই n খানা ভেরিয়েবলের জন্য তো ট্রু, কেননা আমরা তো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ছি, আগের ভিডিওতে সব বলেছিলাম। এবার সেটার আমরা থিওরিটা দেখব, তার আগে আমি বোর্ডটা মুছে দিই, দিয়ে আমি নতুন করে জিনিসটা বলছি। তো দেখো, এখানে প্রত্যাশা বা মধ্যকের জেনারেলাইজড ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। এবার আমরা তো এতক্ষণ প্র্যাকটিক্যাল উদাহরণ দেখলাম, এবার আমরা থিওরি দেখব। খুব ভালো করে মন দিয়ে বুঝো প্রত্যেকটা শব্দ। কোনো বিচ্ছিন্ন সমসম্ভব চলক x, ভালো কথা, x একটা বিচ্ছিন্ন সমসম্ভব চলক, এবং তার যে মানসমূহ আছে x1, x2, xn এরকম আছে, এবং প্রত্যেকটা মানের গ্রহণের সম্ভাবনা p1, অর্থাৎ p1 x1 is equal to p1
P2x2 ইজ ইকুয়াল টু P2, বা মোর জেনারেলি আমি যদি বলি PI ইকুয়ালস টু PI, যেখানে আইটা কোত্থেকে কোথায় আছে 1 2 করে করে আই এর ভ্যালু n অবধি হতে পারে। ঠিক আছে, আগের দিন আমি এগুলো সব ডিটেলসে বলেছিলাম। ওকে, তো এবার এই যে এটা দেওয়া আছে সামেশনটা, প্রত্যেকটা প্রবাবিলিটির সাম 1, সেটা আমি আগের দিন বলেছিলাম। এটা যদি হয়, ঠিক আছে, তাহলে এক্স এর মধ্যক বা প্রত্যাশা সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ইএক্স দিয়ে ডিনোট করি, এক্স বার দিয়ে ডিনোট করি। দেখো ইএক্স দিয়ে আমরা ডিনোট করি মধ্যক বা প্রত্যাশাকে, এক্স বার দিয়েও ডিনোট করি, আবার ই অফ ক্যাপিটাল এক্স দিয়েও ডিনোট করি। ঠিক আছে, একই ব্যাপার, কোনো ব্যাপার না। ঠিক আছে, বেশ। এবং এটার ভ্যালু হচ্ছে সামেশন অফ এক্স আই পি আই। এর কথাটার মানে কি, এটা কেমন দেখতে ব্যাপারটা বোঝো ভালো করে। ই এক্সটা হচ্ছে এরকম, সামেশন অফ মানে কি, দেখো একবার আই ইকুয়াল টু 1, তাহলে x1 p1 সিগমা সাইনের জন্য একটা প্লাস, আই ইকুয়াল টু 2 x2 p2, এরকম করে করে আই ইকুয়াল টু n, যে আই এর শেষ ভ্যালু কোথায়, 1 থেকে শুরু, শেষ হয়েছে n এ, তাহলে xn pn। এই যে রাশিমালাটা আছে, এইটা ক্যালকুলেট করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক বা গড় বা প্রত্যাশা বা এক্সপেকটেশন। অনেকগুলো নাম আছে, শ্রীকৃষ্ণের মতন 108খানা নাম আছে, যে নামে ডাকবে সাড়া দেবে। ওকে, বেশ। তাহলে আমরা শিখলাম ডেফিনেশনটা। এবার দেখো আমরা ধীরে 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 অ্যালজেব্রার প্রতি যাচ্ছি, অ্যালজেব্রার উপরে যাচ্ছি। এবার আস্তে আস্তে আমাদের ইনটিউশনটা যেন আরও ক্লিয়ার হয়। আমরা এবার ফর্মুলা ওরিয়েন্টেড কাজ করতে যাচ্ছি, রাইট? আমরা ফর্মুলা ডিরাইভ করতে যাচ্ছি, খুব ভালো করে বোঝো। যদি যদি এই যে x1 x2গুলোর বদলে x1 এর স্কোয়ার হয়ে যেত, তাহলে সিম্পলি শুধুমাত্র x1 এর জায়গায় x1 স্কোয়ারটা বসিয়ে দিতাম আমরা। কেমনভাবে? যদি x এর জায়গায় x স্কোয়ার হতো, ই এক্স স্কোয়ার, তাহলে x1 এর জায়গায় x1 এর স্কোয়ার হতো, p1টা এমনি থাকতো। কেন থাকতো আমি বলছি, x2 এর জায়গায় x2 এর স্কোয়ার হয়ে যেত, p2টা এমনি থাকতো, xnটা স্কোয়ার pn। ঠিক আছে, এবার আমরা তোমাদের মনে একটা কমন ন্যাচারাল প্রশ্ন হতেই পারে যে p1 এর তো স্কোয়ার দেওয়াটা উচিত বলে মনে হচ্ছে আমাদের, কিন্তু সেটা কেন উচিত নয় সেটা আমি বলবো, রাইট? কেন উচিত নয়, সত্যি তো কেন উচিত নয়, আমি কি করে বলবো কেন উচিত নয়? আচ্ছা দেখো, যখনই আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করছিলাম p1 p2 এগুলো কার প্রবাবিলিটি, আমরা যখন বিভাজন ছকটা এঁকে তোমাকে বোঝাচ্ছিলাম, এখানে আমরা লিখছিলাম x1 x2 x3 করে করে লিখছিলাম এবং তার প্রবাবিলিটি, রাইট? এবার ওই x1গুলো কি, ওই x1গুলো একটা নমুনা বিন্দুর সাপেক্ষে আমরা ডিফাইন করেছিলাম। যেমন এইচ হেড পড়ছিল, যখন এইচ এর রেসপেক্টে একটা এক্স এর মান আমরা ডিফাইন করেছিলাম, তার একটা প্রবাবিলিটি, রাইট? মনে করো টেলের জন্য একটা আমরা সংখ্যা, এখানে মনে করো 0 রেখেছিলাম, এখানে মনে করো 1 রেখেছিলাম, তাই তো? এবার দেখো এই যে প্রবাবিলিটিটা, এটা কিন্তু এক্স এর সাথে সরাসরি সম্পর্কিত নয়, এই প্রবাবিলিটিটা সম্পর্ক হচ্ছে এর সাথে, নমুনা বিন্দুর সাথে। তুমি যদি x1 এর বদলে x1 স্কোয়ারও নিয়ে নাও, কোনো সমস্যা নেই এখানে, কিন্তু প্রবাবিলিটিটা কিন্তু এইচ এর উপরেই ডিপেন্ড করবে, রাইট? এইচ মানে হেড পড়ার সম্ভাবনা কত, সেটা কি আর পরিবর্তন হবে? তুমি তুমি এইচ এর জায়গায় 0 নাও, বা 0 স্কোয়ার নাও, বা 0 টু দি পাওয়ার আর নাও, যা খুশি নাও, বা 0-র কোনো লিনিয়ার কম্বিনেশন নাও, বা 0-র কোনো ফাংশন নাও, যাই নাও না কেন, হেড পড়ার প্রবাবিলিটি কি চেঞ্জ হবে? হবে না। তাই জন্য এই পিটারও কোনো স্কোয়ার কিউব কিচ্ছু হবে না, ভালো করে বুঝে নাও। কিন্তু প্রবাবিলিটি কোনোদিন চেঞ্জ হয় না। তোমাদের বইতে একটা এক্সাম্পল আছে, ভালো করে বোঝো, এটা কালকে করালে ভালো হতো, তবে একটা বলে দিই, খুব ভালো করে শোনো। উদাহরণ 15, জাস্ট এই গাণিতিক প্রত্যাশার ডেফিনেশনের আগে একটা অঙ্ক আছে, একটা বিভাজন ছক দিয়ে দিয়েছে, ওকে আমি সাইডে সরে যাচ্ছি, আমি এখানে অঙ্কটা তুলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, একটি সমসম্ভব চলক এক্স এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ, একটা ছক দেওয়া আছে, এক্স এর ভ্যালু একবার 0, তার রেসপেক্টে প্রবাবিলিটি 0.11। এবার দেখো ওয়াই চলকের সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে বলেছে, যেখানে ওয়াইটা এক্স এর একটা ফাংশন, 2x² + 3, এটা একটা কি এক্স এর ফাংশন, তাই তো? এবার দেখো যখন এটা বিভাজন ছক নির্ণয় করাটা কোনো ব্যাপার না, শুধু সমসম্ভব চলকটা চেঞ্জ হয়ে যাবে, এখানে এক্স এর পরিবর্তে ওয়াই বসবে, এবং ওয়াইটা কিভাবে চেঞ্জ হবে, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর মান হবে 2 × x এর সেই মানটার স্কোয়ার + 3, ঠিক আছে? এবং প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, এবং এটাই নিয়ম, কেননা প্রবাবিলিটিটা কোনোদিন সম্ভাবনা চলকের উপরে নির্ভর করে না, প্রবাবিলিটিটা নির্ভর করে সবসময় সেই সম্ভাবনা চলকের রেসপেক্টে যে
নমুনা বিন্দুটা আছে তার প্রবাবিলিটির উপর, ঠিক আছে? ইনফ্যাক্ট তার সাথে এক্স্যাক্ট সেম হয়। বোঝা গেল জিনিসটা? সেজন্য আমরা P1 এর সাথে কোনো ছেড়খানি করব না, আমরা যা করব এখানে সবই x এর সাথে করব, রাইট? x1 x2 এর সাথে করব, ঠিক? আশা করি বোঝানো গেছে। এবার তাহলে এখানে x1 টু দি x1 স্কোয়ার এরকম চলতে থাকছে। আবার যদি x1 x টু দি পাওয়ার আর হয়, যে কোনো x টু দি পাওয়ার 5 মনে করে, x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 12, x টু দি পাওয়ার 100, x টু দি পাওয়ার 1 কোটি, যাই হোক না কেন, সেটারও ভ্যালু কিন্তু সেম নিয়ম ফলো করবে, শুধুমাত্র ভেরিয়েবলগুলো চেঞ্জ হবে। xi টু দি পাওয়ার আর, xi টু দি পাওয়ার 1 বিলিয়ন, xi টু দি পাওয়ার 2 বিলিয়ন, যা খুশি হবে, ইনটু পিআইটা কিন্তু থাকবে। পিআই এর সাথে কিন্তু ইয়ার কি চলবে না, হ্যাঁ, বলে দিলাম। তেমনই x এর কোনো ফাংশন, মনে করো 2x প্লাস 9, x এর একটা কোনো ফাংশন রইল, বা মনে করো 9x³ প্লাস 2x এরকম আছে, যাই হোক না কেন, শুধুমাত্র এই যে 5xটা, এই 5xটার বদলে, বা এই 5xটা যদি এরকম ধরনের দেখতে হয় বা এরকম ধরনের দেখতে হয়, শুধুমাত্র 5xi হয়ে যাবে। তাহলে প্রথম টার্মটা হবে 9x1 টু দি পাওয়ার কিউব প্লাস 2x1 ইন্টু p1, দ্বিতীয় টার্মটা হবে 9x2 টু দি পাওয়ার কিউব প্লাস 2x2 ইন্টু p2, প্লাস করে করে যাবে 9xn টু দি পাওয়ার 3 প্লাস 2xn, ঠিক আছে, pn, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করব, এবং মজার ব্যাপার, আমাদেরকে x1 এর মান, x2 এর মান, xn এর মান আমাদের দেওয়া থাকবে, ওকে? p1 এর মান, pn এর মান আমাদের দেওয়া থাকবে। এবং একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে সামেশন অফ পিআই, বা এটাকে আবার এইভাবেও লিখলে কোনো সমস্যা নেই, আগের দিন বলেছিলাম, এটা কিন্তু সবসময় 1 হবে। এর মানেটা কি, p1 প্লাস p2 প্লাস p3 এরকম করে করে pn, এইটা কিন্তু সবসময় ট্রু, এটা আমরা মনে রাখবো, ওকে? তাহলে এই হলো আমাদের মধ্যক, গড় বা প্রত্যাশা। তোমাদের যদি এই জায়গাটাতে কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। থিওরির পার্ট আমরা ক্লোজ করছি, কিছু অঙ্ক করার মাধ্যমে আমরা জিনিসটাকে আরও ভালোভাবে বুঝে নেব, রাইট? খুব ভালো করে অঙ্কটা দেখো। এক্স একটি সমসম্ভব চলক ও এ একটি ধ্রুবক। দেখাও যে প্রথম পার্ট ই অফ এ ইকুয়াল টু এ, দ্বিতীয় পার্ট ই অফ এ এক্স ইকুয়াল টু এ অফ ই এক্স, এ ইন্টু ই অফ এক্স, তিনেরটা ই অফ এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু 0, রাইট? তো এই তিনটে আমরা এক এক করে দেখাবো, আমরা প্রুফ করছি। এক নম্বরটা দেখো, তিনটে মিলেই একটা অঙ্ক, ঠিক আছে? তো আমরা আগে একটা করেছিলাম, সো 1 প্লাস এই আর একটা করলাম, ওকে? এবং আরও করব, কোনো চাপ নেই। ই অফ এ ইকুয়াল টু এ দেখাতে হচ্ছে, তো আমরা এলএইচএসটি নিয়ে শুরু করি। এবার আমরা লিখব গাণিতিক প্রত্যাশার, বিচ্ছিন্ন সমসম্ভব চলকের গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুযায়ী, ওকে? লিখলাম, লিখে আমরা লিখব, কি লিখব, ই অফ এ মানে কি? আগে আমরা জানি ই অফ এক্স মানে কি, x1 p1 প্লাস x2 p2 করে করে xn pn, রাইট? বা আমরা আরো ভালোভাবে দেখতে গেলে phi of x ইকুয়াল টু phi of x1 ইন্টু p1 প্লাস করে করে phi of x2 xn pn, রাইট? এবার দেখো এখানে আমি phi of x এর কনসেপ্টে আসি। phi x ইকুয়াল টু এ এখানে বলা আছে, রাইট? তার মানে এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, সুতরাং phi of x1 এর মান কত হবে, এই হবে, এরকম করে করে phi of xn এর মান কত হবে, এই হবে, রাইট? তাহলে এক্স এ যদি একটা ধ্রুবক হয়, যে কোনো ধ্রুবক কিন্তু এক্স এর একটা করে ফাংশন, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক, রাইট? সেই ধ্রুবক অপেক্ষকটাই আমাদের এখানে বলেছে। তাহলে আমরা জানি কি ইউ অফ সাম phi x ইকুয়াল টু কি হবে, phi of x1 ইন্টু p1, রাইট? phi of x1 ইন্টু p1, এবার phi of x1 টা কত, a, প্লাস phi of x2 ইন্টু p2, phi of x2 টা কত, সেটাও a, কনস্ট্যান্ট ফাংশন p2, প্লাস করে করে phi of xn ইন্টু pn, সেটা কত, phi of xn টা সেটাও a ইন্টু pn, রাইট? এবার আমরা এটাকে কমন নিতে পারি, করে আমরা p1 প্লাস করে করে pn অবধি লিখতে পারি। তাহলে এবার আমরা জানি কি এই জিনিসটা ইকুয়াল টু 1, তাহলে a ইন্টু 1 দ্যাট ইজ a। তোমরা ব্র্যাকেটে লিখবে, ঠিক আছে? এই লাইনটা আমরা কিভাবে করতে পারলাম, এখান থেকে এই লাইনে এর ব্র্যাকেটে লিখবে ই অফ phi x ইকুয়াল টু সামেশন অফ phi x p
ঠিক আছে, i ইকুয়াল টু 1 to n pi xi, এটা দেওয়া মানেও এই জিনিসটা আমি আগের দিন সব বলেছিলাম। এইটা হয় বলে আমরা এই লাইনটা করতে পারলাম, এবং এই লাইন থেকে এই লাইনে আসতে পারলাম কেন? কেননা আমরা জানি এটা সবসময় 1 হয়। ওকে, তাহলে এই দুটো জিনিস তোমরা ব্র্যাকেটে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটাতে আসি। এখানে আমাদের কি হয়ে যাবে, এটা আর এইচএস, আর এইচএস তো তাই আছে, হেন্স প্রুভড। খুব সুন্দর অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ খুব ভালো অঙ্ক। এবার এটা এক এক করে আমাদের লেভেল আপ হচ্ছে। ই অফ এক্স, রাইট? তো ই অফ এক্স সেম ভাবে আমাদের ফাই এক্সটা এখন কি, ফাই এক্সটা এখন এক্স, ঠিক আছে। তাহলে সেম জিনিসটা করলাম আমরা। ই কি লিখছি আমি, এইচ ফেচ লিখে দিচ্ছি। ওকে, এলএইচএসই লিখে দিই। এলএইচএসটা কি, ই অফ এক্স, রাইট? তো আমরা কি করব, দেখো এখানে যদি ফাই এক্সটা কি, ফাই এক্সটা কোথায় যাচ্ছে, এক্সে, তাহলে ফাই অফ এক্স ওয়ানটা কত হবে, এক্স ওয়ান, ফাই অফ এক্স এনটা কত হবে, এক্স এন, রাইট? তাহলে আমরা কি করব, এক্স ওয়ান ইন্টু পি ওয়ান প্লাস এক্স টু ইন্টু পি টু প্লাস এক্স এন পি এন, রাইট? তাহলে দেখো এটা কমন যাচ্ছে কিন্তু, এবং আমাদের ব্র্যাকেটে কি পড়ে থাকছে, সামেশন অফ এক্স পি, তাই তো? কেননা এক্স ওয়ান পি ওয়ান প্লাস এই জিনিসটাকে আমরা শর্টে এরকম লিখতে পারি। এবার সামেশন অফ এক্স পি মানে কি, এটা মানেই তো আমাদের ডেফিনেশন কি ছিল, ই অফ এক্স এর এটাই ছিল, মনে করো। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের প্রুভড, ঠিক আছে। এবার এই লাইন থেকে এই লাইনে কেন লিখতে পারলাম, এইটা হয় বলে, ঠিক আছে। এটা আমরা এখানে উল্লেখ করে দেব। বেশ, আর কিছু লিখতে হবে না, এটা লিখবে সংজ্ঞার সাহায্যে, আর কিছু করার দরকার নেই এখানে। ওকে, তাহলে আমরা পরের প্রুফটাও দেখে নেব, কোনো সমস্যা নেই। দেখো খুব ইজি অঙ্ক কিন্তু, হ্যাঁ কোনো কঠিন নয়, কোনো কঠিন এখানে নেই, কিছুই নেই। শুধু আমরা জিনিসটাকে একটুখানি লজিক্যালি ভাববো এবং ডিপলি শিখবো। আশা করি যেভাবে আমরা শিখলাম এটা মোর দ্যান এনাফ। এত সহজে আশা করি তোমরা শিখতে পারবে বলে মনে হয় না, যদি শিখতে পারো তো খুবই ভালো। বেশ, তাহলে দেখো ই অফ এই জায়গাটায় এক্স মাইনাস এক্স বার, একটা জিনিস আমি বলি এখানে, একটা জিনিস, সেটা হচ্ছে এই যে কোনো ইএক্স, যে কোনো এক্সের জন্য এই যে ইএক্সটা, এটা কিন্তু একটা ধ্রুবক, ঠিক আছে। একটা সিচুয়েশন বলতে এক্স যদি এক্স ওয়ান এক্স টু এক্সএন ভ্যালুটুকুই নেয়, তাহলে কিন্তু এই রাশিটা যে মানটা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এটা একটা কনস্ট্যান্টের মতনই আচরণ করবে, কেননা এর মান পরিবর্তনশীল হবে না। এর মান পরিবর্তনশীল তখনই হবে যখন এই ভেরিয়েবলগুলো পরিবর্তনশীল হবে। কিন্তু আমি বলে দিলাম এক্স ওয়ানটাও ফিক্সড, পি ওয়ানটাও ফিক্সড, তাহলে এটার পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেই ফিক্সড ভ্যালুর জন্য কিন্তু এটা একটা ফিক্সড মান দেবে, মনে করি এম। তো মাঝে মাঝে এই যে জিনিসটাকে এম দিয়েও ডিনোট করা হয়। ওকে, তাহলে আমি কি করতে পারি এই জায়গাটাতে, এরকমই থাকে, আপাতত এরকম থাকে, কিন্তু এই জিনিসটা আমরা জেনে নাও। ওকে, এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে আমাদের ফাই এক্সটা কোথায় যাচ্ছে, ফাই এক্সটা কি, ফাই এক্সটা এক্স মাইনাস এক্স বার, তাই তো? তাহলে ফাই এক্সটা এখানে কি, এক্স মাইনাস এক্স বার, তাই তো? এক্স বার মানে একটা কনস্ট্যান্ট, ঠিক এক্ষুনি বললাম। তাহলে ফাই এক্স এক্স মাইনাস এক্স বার, দেখো সব কিছু কিচ্ছু চেঞ্জ হয়নি, তাহলে কিচ্ছু চেঞ্জ করিনি। দেখো এই সেই এক্স ওয়ান এক্সএনই আছে, সেই সিচুয়েশন, এর মান তো পরিবর্তনশীল নয়। তাহলে এক্স ওয়ানটাও কোথায় যাবে, এক্স ওয়ান মাইনাস এক্স বারে যাবে, এটাও কোথায় যাবে, এক্স বারে যাবে, ঠিক আছে। কনস্ট্যান্ট তো এটা, তাই না? তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা কি করব, এক্স ওয়ান মাইনাস এক্স বার ইন্টু পি ওয়ান প্লাস এক্স টু মাইনাস এক্স বার ইন্টু পি টু এক্স এন মাইনাস এক্সএন মাইনাস এক্স বার ইন্টু পি এন, রাইট? এবার দেখো এক্স ওয়ান পি ওয়ান আমরা লিখবো, মাইনাস এক্স বার পি ওয়ান লিখবো, প্লাস এক্স টু পি টু লিখবো, মাইনাস এক্স বার পি টু লিখবো। আমি জানি না আমার কথাটা আজকে এমন কেন হচ্ছে, আমি এমন টোনে কেন কথা বলছি। আচ্ছা যাই হোক, যা হচ্ছে ভালো হচ্ছে, আমার তো ভালো লাগছে। ওকে, আমরা ঠিক লিখছি তো, দেখি রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ ব্যাস কোনো চাপ নেই। দেখো তাহলে এই জিনিসটা হলো। এবার দেখো আমরা এই দুটো টার্মের প্রথম টার্মগুলো, মানে এই যে টার্মটা এই যে জোড়া, প্রত্যেক জোড়া থেকে আমরা প্রথম টার্মগুলোকে আগে লিখি, এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু, ঠিক।
আবার জোড়ার দ্বিতীয় টার্মগুলো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হচ্ছে, এক্স বার পি ওয়ান প্লাস এক্স বার পি টু এক্স বার পি এন, রাইট? তো দেখো এই জিনিসটা আমাদের কি দিচ্ছে, এই যে জিনিসটা এটা কি দিচ্ছে আমাদের, ইএক্স, তাই তো ইএক্স এর ডেফিনেশন তো ওটাই, যে সামেশন এইটা। বেশ, আচ্ছা এবার দেখ এখান থেকে আমি কি কমন নিচ্ছি, মাইনাস এক্স বারটা কমন নিচ্ছি, পি ওয়ান পি টু পি এন অব্দি পড়ে থাকছে, হলো? তাহলে দেখো ইএক্স মানে কি, আবার এক্স বার আমরা লিখতে পারি, আর এটা মানে তো ওয়ান, আর এক্স বার ইন্টু ওয়ান মানে তো এক্স বার, তাহলে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু জিরো। দেখো জিরো হয়ে গেল, প্রুফড। ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখবে যে কেন কোনটা কি করতে পারলাম আর কি, ঠিক আছে? কারণগুলো ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখে দেবে। তো এই হচ্ছে আমাদের প্রুফড। আমরা 3টে অঙ্ক আরামসে করে দিলাম। বেশ, তাহলে বোঝা গেল জিনিসটা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চলো এবার আমরা ভেদমান আর সমক পার্থক্যটা একটু শিখে নিই। ওকে চলো। বেশ, তো আমাদের এবার ভেদমান ও সমক পার্থক্য শেখার সময়। কিন্তু একটা ছোট্ট জিনিস আমি বলে দিই। আচ্ছা তোমরা একটা জিনিস হয়তো ভাবছো যে আমি কেন এই জিনিসটা এখনো পর্যন্ত মুছিনি। দেখো এই জিনিসটা না একটা ফর্মুলার মতো, তাই এটা তোমাদের চোখের সামনে থাকাটা উচিত। বিশেষ করে এই ফর্মুলাটা খুব খুব কাজে লাগে, ঠিক আছে? এই ফর্মুলাটা এবং এটাও খুব কাজে লাগে, রাইট? এই দুটো একটুখানি খুব ভালো করে দেখতে থাকো, গড় সে দেখিয়ে ইন মহাপুরুষও কো। এবার আমি দুটো জিনিস বলে দিয়ে তারপর আমি এটা শুরু করছি, এবং সেই দুটো জিনিস দুটো থিওরেম, ওকে, দুটো উপপাদ্য। যদি এক্স ও ওয়াই দুটো সমসম্ভব চলক হয়, তাহলে দুটো সমসম্ভব চলকের যোগফল এর প্রত্যাশা যেটা হবে তাদের প্রত্যাশাদ্বয়ের যোগফলের সমান। ব্যাস এটা। এবার এখানে যদি এক্স ওয়াই জেড, মনে করো এখানে এক্স ওয়ান এক্স টু এক্স এন এনখানা সমসম্ভব চলক আছে, তাদের ক্ষেত্রেও এটা যোগফলটা সিম্পলি ডিস্ট্রিবিউট করে যায়, সিম্পলি। প্রমাণ তোমাদের সিলেবাসে নেই, তাই মাথা ঘামিও না, কোনো চাপ নেই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ট্রু। আবার গুণের ক্ষেত্রেও তাই একই জিনিস ঘটে, রাইট? যদি দুটো সমসম্ভব চলককে গুণ করো, করে তাদের প্রত্যাশা নির্ণয় করো, এবং তাদের প্রত্যাশা নির্ণয় করে গুণ করো, ব্যাপারটা একই দাঁড়ায়। এরা হোমোমরফিজম শো করে। আচ্ছা হোমোমরফিজম মানে তোমাদের এখন সিলেবাসে নেই, বিএসসিতে আছে। ওকে এনিওয়েজ এই জিনিসটা এরকমভাবে হয়, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা খুব সহজ। সিমিলারলি এখানেও তাই, এনখানার ক্ষেত্রে একই ব্যাপার। মনে করো এক্স ওয়ান এক্স টু করে করে এক্স এনখানা সমসম্ভব চলক আছে, তাদের ক্ষেত্রেও তাই। ওকে ব্যাস এটা। তাহলে 3 4 চারটে জিনিস আমরা শিখে নিলাম। বিশেষ করে আমাদের এইটা খুব কাজে লাগবে, এইটা আর এটাও কাজে লাগবে, রাইট? ওকে ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, আর কিছু লাগবে না। এটা যদি বুঝে যাও, এটা যদি মুখস্থ করে নাও, ব্যাস হয়ে গেল। আর এগুলোর প্রমাণ টমান সব ওই প্রবাবিলিটি থিওরি বিএসসিতে তোমরা পড়বে, কোনো চাপ নেই, সব পরবর্তীকালে পড়বে। এনিওয়েজ এরপরে দেখো এখানে বিচ্ছিন্ন আছে, সেখানে অবিচ্ছিন্ন নিয়ে কথা হবে, কোনো চাপ নেই। জীবন অনেক জটিল বাবু, খুব জটিল। আমরা এখন সহজ জিনিস শিখছি। ওকে, ভেদমান ও সমক পার্থক্য। ভেদমানটা কি অ্যাকচুয়ালি? ভেদমানটা কিছু নয়, তোমরা প্রত্যাশা বুঝে গেছো তো, গাণিতিক প্রত্যাশা, ব্যাস এই চ্যাপ্টারের সব বুঝে গেছো। জাস্ট এবার সব ক্যালকুলেশন। কিভাবে ক্যালকুলেশন? আমি তোমাকে বললাম এক্স মাইনাস, আচ্ছা এক্স মাইনাসটাকে আমি একটা ছোট হাতের লিখি, কোনো সমস্যা নেই। তুমি এক্স মাইনাস এক্স বার লিখতে পারো, আচ্ছা বড় হাতেরই থাক, কোনো অসুবিধা নেই। এই যে সমসম্ভব চলক আছে না এক্স, সমসম্ভব চলক এক্স, তার কোনো মান নয় কিন্তু, সমসম্ভব চলক এক্স, সেই এক্স এর সাথে আমি মাইনাস করছি সেই এক্স এর প্রত্যাশা, ঠিক আছে? করে আমি করে দিলাম তার স্কোয়ার, রাইট? এই যে টার্মটা আছে, এই টার্মটা মানে কি দেখো, এই যে বিষয়টা না, এই যে ইএক্স ইএক্স ব্যাপারটা কোথায় গেল, ইএক্স ইএক্স ইএক্সটা কি বলতো, সবকটা এক্স এর ভ্যালুর মধ্যক, বা এটাকে অ্যাজ এ গড় আমরা ট্রিট করতে পারি, রাইট? ঠিক, শুধু এক্স এর ভ্যালু বলে না, প্রবাবিলিটি, ঠিক আছে? সবকটা ভ্যালু ইন্টু প্রবাবিলিটির একটা মধ্যক টাইপের আমরা দেখছি, ঠিক আছে? সামেশন যাকে বলে এবার, ঠিক আছে? তো এবার দেখো এই মধ্যক থেকে এটা মনে করো সামথিং এলো। এবার এক্স এর মানগুলো কত আছে, মনে করো 1 2 3 4 5 6, এরা মনে করো এক্স এর মান, ঠিক? ওকে আচ্ছা, আর এদের সব প্রবাবিলিটি 1/6 1/6 1/6 1/6।
আচ্ছা, এটা আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, তোমাদের খুব সুবিধা হবে। মনে করো একটা লুডোর ছক্কা ফেলেছো এবং তুমি এক্সটাকে ডিফাইন করেছো এমনভাবে যে এক্স মানে এটা, ঠিক আছে? লুডোয় প্রাপ্ত যে আমাদের গুটিটা হবে, লুডোর যে ফেললে যে প্রাপ্ত নম্বরটা হবে সেটাই কিন্তু এক্সের ভ্যালু, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু প্রথমে কী হবে? 1 হবে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, রাইট? এবার দেখো 1 আসার প্রবাবিলিটি কত? 1/6, তাই জন্য pxটাও 1/6, ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে 1/6, 2 আসার সম্ভাবনাও 1/6, ঠিক আছে? এটা হলো। তাহলে এই যে লুডোর ছক্কা ফেলার এক্সপেরিমেন্টটা, তার ক্ষেত্রে আমরা মধ্য কীভাবে বের করব? সিম্পলি গুণ করে দাও না। তাহলে গুণ করে দিলে কি হবে? দেখো এটা যেহেতু মানে 1/6 সবার একই, তাহলে 1/6টা আমি কমন নিয়ে নিলাম, নিয়ে 1 + 2 + 3 এরকম করে করে আমি 6 অব্দি যোগ করে দিলাম এবং আমি দেখলাম যে এটা মান হচ্ছে কত? 6 × 7/2 দ্যাট ইজ 3/2, তার মানে 7/2 দ্যাট ইজ 3.5। এবার দেখো আমার কথা বলার তাৎপর্য এই যে এটা যেটা মধ্যক আমরা পেলাম, অর্থাৎ লুডোর ছকটা একটা গড়িয়ে দিলে আমরা 3 অথবা 4-এর প্রত্যাশা করতে পারি, কেননা 3.5 হচ্ছে আমাদের প্রত্যাশা। তাহলে 3.5-এর আশেপাশে দুটো নাম্বার আমরা 3 আর 5 এই দুটোই আমাদের প্রত্যাশা, ঠিক আছে? এই দুটো আমরা প্রত্যাশা করতে পারি, ঠিক? এটাই হচ্ছে আমাদের মধ্যকের তাৎপর্য। এবার আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে তুমি ভাবো আমি যদি বলি 1-এর থেকে এই মধ্যকের ডিস্টেন্স কত? 1-এর থেকে মধ্যকের ডিস্টেন্স কত? 3.5 - 1, রাইট? 3.5 - 1, এটাই তো ডিস্টেন্স। তাহলে কত হচ্ছে? 2.5। আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা, 2-এর জন্য 2-এর থেকে 3.5-এর ডিস্টেন্স কত? 3.5 - 2, 1.5। আচ্ছা, 3-এর থেকে 0.5, 4-এর থেকেও 0.5, ঠিক? 5-এর থেকেও 1.5, 6-এর থেকেও 1.5। কিন্তু তুমি ভালো করে দেখো, আমি যদি 3.5 - 1 করি 2.5 আসছে, 3.5 - 2 করি 1.5 আসছে। এই যে ডিস্টেন্সগুলো আমাদের অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সগুলো নিয়ে কাজবাজ, ঠিক আছে? পরবর্তীকালে যখন প্রবাবিলিটির হায়ার স্টাডি তোমরা দেখবে তখন এই ডিস্টেন্সগুলো প্রচুর ম্যাটার করে, ঠিক আছে? তো সেই ডিস্টেন্সগুলো নিয়ে আমাদের দরকার। এবার যেহেতু ডিস্টেন্স একটা পজিটিভ নাম্বার, তাই জন্য এখানে আমরা একটা স্কোয়ার চাপিয়ে নিই, ঠিক আছে? আমরা সিম্পলি x - x বার করতে পারতাম, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা করলে কিছু নেগেটিভ টার্ম চলে আসবে। কিভাবে আসবে দেখো, আমরা যদি x - x বার করতাম, বা মনে করো x বার - x করছি আমি, ঠিক আছে? তাহলে এই যে অঙ্কটাতে কি হতো? এটা পজিটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। কেন? 3.5 - 4 দ্যাট ইজ -0.5, 3.5 - 5 দ্যাট ইজ মাইনাস এটা। তাহলে দেখো কিছু টার্ম এলো পজিটিভ, কিন্তু কিছু টার্ম এলো নেগেটিভ। তাই এই যে ঝামেলাটাকে দূর করার জন্য আমরা x - x বার করি, ডিস্টেন্সটা পেয়ে যাই, কিন্তু ডিস্টেন্সের আবার স্কোয়ার করে ফেলি, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের কি বলে? ভেরিয়েন্স বা ভেদ মান, ঠিক আছে? ভেরিয়েন্স বা ডিস্টেন্সের মধ্যে। এবার যদি ডিস্টেন্সটাই বলতে চাই, তাহলে সেই স্কোয়ারটাকে আবার রুট করে দাও। তাহলে দেখো তুমি এটা স্কোয়ার করে রুট করো, এই জিনিসটাই পাবে। স্কোয়ার করো রুট করো, এই জিনিসটাই পাবে। স্কোয়ার করো রুট করো, এই জিনিসটাই পাবে। স্কোয়ার করো রুট করো, এর পজিটিভটা পাবে। এক কথায় মডিউলাসটা পাবো আমরা, ঠিক আছে? আমাদের মডিউলাস নিয়ে কথা। এবার এই যে স্কোয়ার করলাম, এইটুকু প্রসেসকে আমরা বলবো ভেদ মান বা ভ্যারিয়েন্স, ঠিক আছে? ভ্যারিয়েন্স। আর এটারই আবার রুট করে দিলে আমরা পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? বা সমক পার্থক্য। ব্যাস, গল্প শেষ। আচ্ছা, বেশ। এবার দেখো ম্যাথামেটিশিয়ানরা না একটু চালাক। ওরা কি করছে, যে আমরা এই যে ডিস্টেন্সটুকু নিলাম, নিয়ে তার স্কোয়ার করলাম, এখানে আমরা ক্ষান্ত থাকবো না, আমরা সেই স্কোয়ারেরও প্রত্যাশা বের করবো। মানে বুঝতে পারছো? সেই যে স্কোয়ারটা, অর্থাৎ আমি তোমাকে আরেকটু ভালোভাবে বোঝালে, ওদের কিন্তু একটুখানি দেখো, ভালো করে বোঝো জিনিসটাকে। এটা আমাদের নর্মাল মাথায় এটাই বলে, তো গরিব লোকের মাথায়, কিন্তু ম্যাথামেটিশিয়ানদের মাথায় অন্য কিছু চলছিল, রাইট? তারা বলছে কি, আমরা শুধু স্কোয়ার করে ক্ষান্ত হবো না, এটার আমরা স্কোয়ার তো করব, করার পরে আমরা এটার আবার এক্সপেকটেশনটা বার করব। এটার এক্সপেকটেশন অর্থাৎ ডিস্টেন্সের স্কোয়ারের এক্সপেকটেশনটা আমরা বার করব।
করে যে মানটা পাবো সেটাকে আমরা নাম দেব এক্স আর এক্স বারের ভ্যারিয়েন্স। তাহলে এটা আরোই নিখুঁত হয়ে যাবে, কেননা আমরা যখনই প্রত্যাশা নির্ণয় করি আমরা প্রবাবিলিটির একটু নিখুঁততর জায়গায় যেতে থাকি, তাই রাইট? কেননা জুয়া খেলার কি বলে ওটাকে, জুয়া খেলার সময় কি ইউজ হয়? প্রবাবিলিটি ইউজ হয়। প্রবাবিলিটিটা একটা কাজে লাগে, একটা টুল, কিন্তু সেটা ইউজ হয় প্রত্যাশা। যেটা প্রত্যাশা যত হাই আমরা সেখানে তত বেশি দান লাগাই। তাহলে সেই প্রত্যাশাটাকেও আবার আরো ফিল্টার করার জন্য আমরা এরকম একটা ফাংশন ইউজ করব, ঠিক আছে? সেই প্রত্যাশা থেকে ডিস্টেন্স বের করব, করে আবার তার স্কোয়ার করব, করে তার প্রত্যাশা বের করব, এবং তার নাম দেবো আমরা ভ্যারিয়েন্স। ঠিক আছে? তাহলে ভ্যারিয়েন্সের ডেফিনেশনটা কি? এক্স মাইনাস এক্স বারের বর্গের প্রত্যাশা, ঠিক? তাই তো তোমাদের বইতে তাই আছে, একবার দেখে নিই। রাইট, এক্স্যাক্টলি এক্স মাইনাস এক্স বারের প্রত্যাশিত মান, এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের প্রত্যাশিত মান, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ারের প্রত্যাশা। এবার আমরা এটাকে আরো সিম্পলিফাই করতে পারি। কিভাবে করব একটু দেখো, তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখো, ভ্যারিয়েন্স অফ এক্স মাইনাস এক্স বার, তাই তো? এটা করলে কি আসছে যে ই অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। তাহলে দেখো ই অফ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? তো দেখো, এবার দেখো এই যে ব্যাপারটা, সব যোগ বিয়োগ ছিদ্রে যাবে, মানে সব আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এটা কেমন দাঁড়াবে? এরকম 2x x বার প্লাস ই অফ এক্স বার স্কোয়ার। সেটাকে একটু মুছে দিই। লুডো খেলতে এসো না আমার সাথে, ঠিক আছে? সব 3-4 ফেলে অস্থির করে দেবো। লুডো খেলবে না, লুডোর প্রত্যাশা জেনে গেছি আমি। লুডোতে বেশি 3-4 পড়ে, কিন্তু বাস্তবে হয় না। ওকে, এনিওয়েজ, এই যে ব্যাপারটা হলো, ভিতরে কিন্তু স্কোয়ারটা, হ্যাঁ, কি দরকার একটু লিখে দিই, এক্ষুনি বললে বড় কথা হয়ে যাবে। লিখে দিই ই অফ, ঠিক আছে? এবার দেখো তো, ই অফ এক্স স্কোয়ার, এটাকে আমরা কিছু করতে পারবো না, থাক। আচ্ছা বেশ, এই জিনিসটা দেখো তো, আচ্ছা আগে আমি আরেকটা লাইন লিখে নিই, 2x। আচ্ছা, এক্স বারটাকে আমি মনে করছি এম, কেননা আমরা এক্ষুনি কি বলেছিলাম যে প্রত্যাশাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরি, অ্যান্ড দেন ই অফ এম স্কোয়ার, তাই তো? ঠিক করছি তো? ঠিক, ওকে ওকে ওকে, চলো দেখা যাক এবার কি হয়। হ্যাঁ, ওকে, দেখো এই যে বিষয়টা এবার আমরা লিখলাম ই অফ এক্স স্কোয়ার। খুব ভালো করে দেখো, 2mটা কি? কনস্ট্যান্ট। এই ফর্মুলাটা দেখো তো একবার, যে কোনো কনস্ট্যান্ট যদি ভিতরে গুণ থাকে সেটা বাইরে চলে আসে, তাহলে 2mটা বাইরে চলে আসবে, ইন্টু ই অফ এক্স প্লাস, দেখো এর ভেতরে একটা কনস্ট্যান্ট, এমটা যদি কনস্ট্যান্ট হয় এম স্কোয়ারটাও কনস্ট্যান্ট, এর ভেতরে কনস্ট্যান্ট, তাহলে তার মানটা সেটাই হয়ে গেল। তাহলে ই অফ এক্স স্কোয়ার মাইনাস 2, দেখো ভালো করে, ই এক্সটাকে আমরা কি ধরেছিলাম? এম। ই এক্সটাকে আমরা ধরেছিলাম এক্স বার, সেটাকে আমরা ধরেছিলাম এম, তাহলে এর বদলে আমরা এম লিখবো, তাহলে 2m স্কোয়ার হয়ে যাবে, এম ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবার এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু কি হবে? এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু হয়ে যাবে ই অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, হবে না? মাইনাস এম স্কোয়ার, বা আবার ফার্দার এটাকে লিখতে পারি ই অফ এক্স স্কোয়ার, এমটা কি? ই অফ এক্স, তাই তো? তাহলে এমটা মানে তো ই অফ এক্স হোল স্কোয়ার, রাইট? এটাই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ফর্মুলা, এটাকে তোমরা নোট করে নাও। ওকে, তার আগে এটা একটুখানি নোট করে নাও, এটা মুছে দিই এবার নেক্সট পরবর্তী অংশ, গল্পের পরবর্তী অংশ আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করে ফর্মুলাটা নামালাম। এই যে ফর্মুলা নামানো অবধি তোমাদের কিছু করতে হবে না, জাস্ট ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, যে ভার অফ এক্স মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার। ওকে ওকে, তো আমাদের দ্বিতীয় অঙ্কটাও চলে এলো, তৃতীয় অঙ্কটা লিখলাম। তৃতীয় অঙ্কটা কি? এক্স একটি সমসম্ভব চলক, একটি ধ্রুবক, আচ্ছা বিও একটা ধ্রুবক, ঠিক আছে, বি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এ আর বি ধ্রুবক, এবং বলেছে ভার এ ইকুয়াল টু 0 দেখাতে, ভার অফ এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স দেখাতে, ভার অফ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ভার এক্স দেখাতে। আচ্ছা, ভার এক্স এর ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি সাইডে। ভার অফ এক্স তা কি হবে? ভার অফ এক্স, এটা কি দেখতে, কিরকম দেখতে? ই অফ
এক্স স্কোয়ার মাইনাস ই এক্সের হোল স্কোয়ার। তাহলে সিগমাটা কি জিনিস? সিগমাটা হচ্ছে এই যে এক্স এর সমক পার্থক্য, আমরা সিগমা অফ এক্স লিখতে পারি। এটা কেমন দেখতে হবে? রুট ওভার অফ ভার এক্স, আমরা এক্ষুনি কি বললাম, রুট করলেই চলে আসে। এটা মানে কি, রুট ওভার অফ মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, রাইট? তো এই হচ্ছে আমাদের দুটো ফর্মুলা, ভার এক্স এর ডেফিনেশন আর সিগমা এক্স এর ডেফিনেশন। তো আমাদের এখানে ভার এক্স চাই। ভার এক্স দিয়ে এই যে প্রমাণগুলো আমরা করব, এটা কিন্তু আমরা ই এক্স এর হেল্প নিয়ে করব। দেখো সম্ভাবনার এই সমস্ত জায়গায় কিন্তু ই এক্স এর কি বলে ওটাকে, চাহিদা প্রচুর। ভার এক্সটা মিথ্যে, ভার এক্সটা অ্যাকচুয়ালি ই এক্স এর উপর ডিপেন্ড করে। আমরা যাই ক্যালকুলেশন করবো না কেন ই এক্স দিয়ে ক্যালকুলেট করবো, রাইট? ওকে, তো আমরা প্রথমে এটা দেখি। চলো ব্ল্যাক না ব্লুতেই আমরা সলভ করি। আচ্ছা এলএইচএস আমরা লিখে নিই। দেখো তো ভার অফ এ এর মানেটা কি? ই অফ এ স্কোয়ার, তো মাইনাস মানে ভারের ভিতরে যেটা থাকবে সেটারই স্কোয়ার হয়ে ই এর ভিতরে একবার বসবে, মাইনাস ই এর ভিতরে একবার সেটা বসবে, দেন বাইরে একটা স্কোয়ার হবে। ঠিক আছে, এক্স থাকুক 5x থাকুক যাই থাকুক না কেন, ঠিক আছে? ওকে চলো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বিষয়। এবার ই অফ এ স্কোয়ার, তার মানে কি ই এর ভিতরে একটা কনস্ট্যান্ট থাকলে সেই বাইরে সেই কনস্ট্যান্টটাই হয়। ওকে, অ্যান্ড দেন এখানে ই এর ভিতরে কনস্ট্যান্ট, বাইরে এ, তার মানে দেখো ই এর ভিতরে এ আছে, আমরা এক্ষুনি তো দেখলাম রে বাবা, ই অফ এ ইজ ইকুয়াল টু এ, তাই তো? তাহলে ই এর বদলে এ বসাবো, আর বাইরে স্কোয়ার আছে, দ্যাট ইজ এটা। তাহলে দেখো 0। একটা জিনিস নোটিস করো, ই এর ভিতরে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই কনস্ট্যান্টটা হয়, ভারের ভিতরে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা 0 হয়। ঠিক আছে, ই আর ভারের মধ্যে এটাই তফাৎ। তাহলে দেখো ভার এর কতটা শক্তিশালী, মানে ভারের প্রচুর ভার, তাই জন্য 0 করে দিচ্ছে একেবারে। বেশ, তোমার ভাব আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে, তার চেয়ে বেশি ভাবাচ্ছে তোমার অভাব। ওকে, 2 নম্বর কি বলছে? ভার অফ এক্স লিখি আমরা, ভার অফ এক্সটা কি আসছে, এর মানে কি ভারের ভিতরে যাই থাকবে কেন, যাই থাকুক না কেন, সেটা ডেফিনেশন হচ্ছে ই এর মধ্যে সেই জিনিসটার স্কোয়ার করে দাও, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস ই এর ভিতরে সেই জিনিসটাই পুট করে রাখো, দেন বাইরে একটা স্কোয়ার করে দাও, কোনো চাপ নেই তোমার। ওকে, তাহলে এবার দেখো ই এর ভিতরে সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার, রাইট? তাহলে সাম কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, তাই তোমার মনে হচ্ছে সাম কনস্ট্যান্ট বাইরে এলো, এটা এরকমই থাক, আমার কোনো সমস্যা নেই এখন। বেশ, আচ্ছা এবার দেখো ই এর ভিতরে সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, তাহলে সেই সাম কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, ই এক্সটা থাকবে। তাহলে দেখো তো এখান থেকেও এ স্কোয়ার কমন নেব, তাহলে এখানে ই অফ এক্স স্কোয়ার পড়ে থাকবে মাইনাস, এখানে দেখো এর এই যে স্কোয়ারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এর মাথায় চলে আসবে, এর মাথায় চলে আসবে, রাইট? তাই তো নিয়ম, কি বলছো? এবার কি হবে, এটা আমি কমন নিয়ে নেবো, তাহলে এখানে শুধু কে পড়ে থাকবে, ই অফ এক্স স্কোয়ার, ই অফ এক্স এর হোল স্কোয়ার, ভুল লিখলাম, নাম্বার কাটা। ওকে, তো আমরা ই অফ এক্স এর হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এবার দেখো তো ভার এক্স এর ডেফিনেশন কি ছিল, এ স্কোয়ার। ভার এক্স এর ডেফিনেশন কি, ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, তাহলে এটা মানেই তো ভার এক্স। ওফ, কি সুন্দরভাবে হয়ে গেল প্রুফটা। বেশ, তাহলে এবার 3 নম্বরটা দেখি, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসতে পারে। ওকে, ভার অফ এক্স প্লাস বি, এত ভার সহ্য হচ্ছে না আমার। তাহলে ভারের মধ্যে যেটা আছে সেটা হোল স্কোয়ার, ভারের মধ্যে যেটা আছে ই এর মধ্যে সেটা স্কোয়ার মাইনাস ই এর মধ্যে সেইটাকে রাখো, দেন স্কোয়ার করে দাও, এটা তো নিয়ম। ওকে, এবার এই ভিতরে স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার দেখো বাইরে যেটা আছে থাক, ই দেখো ই অফ এক্স প্লাস বি মানে কি, ভেঙে যায়, প্লাস ইবি, রাইট? তো এটা দেখো এটাও ভেঙে যাবে, ই অফ এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ই অফ 2abx, ভেঙে যায় তো, বললাম এক্ষুনি সূত্র লিখিয়ে ধারে। ওকে, তো এবার কি হচ্ছে, মাইনাস
দেখো আরেকটা লাইন আমি করি এখানে, দেখো ই এর মধ্যে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে এখানে শুধু ই এক্স এই এক্স থাকবে, প্লাস ই এর মধ্যে কনস্ট্যান্ট মানে সেই ভ্যালুটাই হয়, ঠিক, ভালো কথা। এবার কি হচ্ছে, এখানে কি আসছে দেখো এ স্কোয়ারটা বাইরে চলে আসতে পারে, ই অফ এক্স স্কোয়ার, ভালো কথা। দেখো তো এই যে ই টু এ বি এক্স, তাই তো, টু এ বি বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট না এটা, টু এ বি ই এক্স কনস্ট্যান্ট থাকলে তো বাইরেই চলে আসে, তাই না? আর দেন ই বি স্কোয়ার মানে কি, শুধু বি স্কোয়ার, ভালো কথা। মাইনাস অফ, দেখো এবার এবার আমি এটাকে ফর্মুলায় ফেলছি, এটা হচ্ছে এ, এটা আমাদের বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস, সরি প্লাসটা আবার এই মাইনাসের সাথে মাইনাস হয়ে যাবে, ঠিক, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তো এই বাইরে মাইনাস আছে তো মাইনাস হয়ে যাবে, টু বি, প্লাসও হবে না, মাইনাস হয়ে যাবে, বাইরে মাইনাস, রাইট। এবার দেখো তো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, এখানে দেখো টু এ বি ই এক্স মাইনাস আছে, টু এ বি ই এক্স প্লাস আছে, তাহলে আলটিমেটলি কে কে পড়ে থাকছে এখানে আমাদের, এ স্কোয়ারকে যদি কমন নিই থাকছে কে, ই অফ এক্স স্কোয়ার, দেখো এখান থেকে আমি এ স্কোয়ার কমন নিলাম, তাহলে ই অফ এক্স স্কোয়ার পড়ে থাকছে, মাইনাস এ স্কোয়ার কমন নিলাম, ই এক্স এর হোল স্কোয়ার পড়ে থাকছে, ই এক্স এর হোল স্কোয়ার, রাইট, এটাকে থার্ড ব্র্যাকেট দেবে, ওকে। তাহলে এবার কি হচ্ছে, এটা মানে তো ভার এক্স আবার, তাহলে এ স্কোয়ার ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, তাহলে তো ভার এক্স, ভার এক্স ট্রু। এখানে একটা ট্রিক করতে পারে, দেখো তোমাদের এটা মনে হতে পারে ইনটুইশন, এটা ভুলভাল ইনটুইশন কাজ করে, তো তাই জন্য বললাম যে এখানে এক্স প্লাস বিটা আছে, কিন্তু তার উপর ভার চাপানোর পরে বিটা গেল কোথায় রে বাবা, এটা অনেকের মনে হতে পারে, রাইট। তাই এই ফর্মুলাটাকে কিন্তু একটু কেয়ারফুলি মুখস্থ রাখতে হবে, এটাকে মুখস্থ রাখতে পারো, ঠিক আছে, এটা দিয়ে অঙ্কও আসতে পারে, আর প্রুফটা তো এখানেই আছে। তো এটা হচ্ছে বিষয়, দেখো এখানে কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট মানে জিরো হয়ে যাবে, ভারের মধ্যে কনস্ট্যান্ট দিলে তার মাথায় এমন ভার চাপবে হাইড্রোলিক পেস যে সেটাকে জিরো হয়ে যাবে, ওকে। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার একটা আমি খুব ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, পড়ে যাচ্ছিল একটু মার্কারটা, এবার আমি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করাবো, রাইট, সেটা কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল। তো এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা স্টার মেরে রাখো। আর এটা আমাদের কত নম্বর অঙ্ক হলো, 3টে হয়ে গেল, এটা 4টে, ওকে। আমি গোটা 2 এইচডব্লিউ দিতে পারি, বা একটা এইচডব্লিউ অন্তত দেবই, ওকে। ভালো করে দেখো আমাদের অঙ্কটাতে কি বলছে, যে এক্স একটা সমসম্ভব চলক, আচ্ছা সরি এক্স আর ওয়াই আছে এখানে, হ্যাঁ আমি একটু আগের অঙ্ক আগের লেখাটা দিয়ে আমি চালানোর চেষ্টা করেছিলাম, এক্স ও ওয়াই সমসম্ভব চলক, মানে ভালো করে লিখে নেবে। এ আর বি কি ধ্রুবক, দেখাও যে এই জিনিসটা হোল্ড করে, খুব ইম্পর্টেন্ট রিলেশন, ওকে। তোমরা কিন্তু এটা মনে রাখবে, কেমন, না মনে রাখলে কিন্তু জীবন নষ্ট। এটা দিয়ে অঙ্কও আসতে পারে, আবার এটাও আসতে পারে, ওকে। অঙ্ক বলতে জাস্ট এ এর জায়গায় একটা ভ্যালু দিয়ে দেবে, বি এর জায়গায় একটা ভ্যালু দেবে, মনে করো ভার অফ 2x প্লাস 5y জিজ্ঞেস করলো, কত মান হবে, 1 নম্বরের এমসিকিউ দিয়ে দিল, 2 নম্বরের অঙ্ক দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই অঙ্কটা আমরা খুব মন দিয়ে করবো, রাইট। আমরা কি জানি বইতে এটা করেছে, আমি দেখছিলাম, ওটা অতটা ভালো নয়, ঠিক আছে, ভালো প্রফেশনাল, তবে আমাদের বাংলা প্রসেসে আমরা করব। দেখো ভার অফ এক্স প্লাস বিওয়াই, রাইট। এই যে জিনিসটা, এই জিনিসটা মানে কি, এর ডেফিনিশন কি আগে দেখি আমরা। ই অফ, ভালো করে বোঝো, ই অফ যেটা আছে ভিতরে তার স্কোয়ার, রাইট, তাহলে এই জিনিসটার স্কোয়ার মাইনাস ই অফ যেটা আছে ভিতরে তার স্কোয়ার, বোঝা গেল, ওকে। এটা হচ্ছে, আচ্ছা তোমরা এইভাবেও জিনিসটাকে ভাবতে পারো, অথবা বইতে যেটা করছো সেটা আমি বলে দিই, কোনো অসুবিধা নেই। লেট জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই, ওকে। তো এবার আমরা জেড এর ভার বের করব, তাই তো, সেটাই মানে তো এর ভার, তাহলে জেড এর ভার কিভাবে বের করে, ই অফ জেড স্কোয়ার মাইনাস ই জেড এর হোল স্কোয়ার, দেখো সেম জিনিসটাই হলো, ঠিক আছে। তো এবার এখান থেকে আমাদের বাকি ক্যালকুলেশন ফার্দার সব কিছুই থাকবে, কোনো সমস্যা এখানে হবে বলে মনে হয় না, রাইট। তো ব্যাস এটাই, কিন্তু আমরা এইভাবে করি, ঠিক আছে। দেখো তাহলে এই জিনিসটাকে আমরা ফর্মুলাতে ভাঙতে পারি, রাইট, ভাঙি, চলো। ফর্মুলাতে এ এক্স প্লাস বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক, মাইনাস
সেটা আমি মুছছি। হ্যাঁ, দেখো এই জিনিসটা হলো, এই যে এইটা ব্যাপারটা হলো। এবারে দেখো এই জিনিসটা মানে কি আবার ই অফ এক্স প্লাস ভেঙে যাবে, কেননা ভেঙে যায়, এটা দেখিয়েছিলাম এক্ষুনি একটু আগে, সূত্রটা শুধুমাত্র প্রমাণ দেখায়নি। চলো এবার এটাও সেম ভেঙে যাবে, টু এ বি এক্স ওয়াই প্লাস ই অফ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। জাস্ট এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলছে, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা আমি এটাকে ব্র্যাকেটেই রাখি, প্লাস 2 ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক, এবার দেখো কনস্ট্যান্ট বাইরে, ই অফ এক্স স্কোয়ার হচ্ছে প্লাস কনস্ট্যান্ট কে 2ab, রাইট? তাহলে 2abটা যদি বাইরে চলে আসে তাহলে ই অফ এক্স ওয়াই হবে, ওকে, প্লাস বি স্কোয়ার বাইরে ওয়াই স্কোয়ার, রাইট? এবার দেখো মাইনাসগুলোকে তুলে দিই, এটা কি হচ্ছে আমাদের, এটা বাইরে চলে আসবে, তাই তো? তাহলে এ ই এক্স তার হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার ই এক্স এর স্কোয়ার, প্লাস দেখো এখানে এটা বাইরে চলে আসছে, তাহলে 2a, এখান থেকে b চলে আসলো, তাহলে এখানে কি হচ্ছে ই এক্স ই ওয়াই, তাই তো? প্লাস বিটা বাইরে চলে আসবে, তাহলে বি ই ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে কি বি স্কোয়ার ই ওয়াই এর হোল স্কোয়ার, রাইট? হয়ে গেল। এবার দেখো ছিদ্রে যাবে কাটাকুটি হয়ে। প্রথমে তো আমাদের কি কি কাটছে দেখে নিই, এইটা তো কাটবে না, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, যখন আমরা ব্র্যাকেটটা তুলি মাইনাস হবে, রাইট? মাইনাস, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে কি 2ab দুটো জিনিসের প্রোডাক্ট আছে, রাইট? ই এর ভিতরে দুটো সমসম্ভব চলকের প্রোডাক্ট আছে ই এর ভিতরে, তাহলে ইন্ডিভিজুয়ালি তাদের ই বের করে প্রোডাক্ট করে দেবো, একই তো ব্যাপার, আমরা শিখেছি, রাইট? রাইট, মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab ই এক্স ই ওয়াই, এটা এক্স হবে, হ্যাঁ কী সব করে দিয়েছি, তারাফাড়া এঁকে দিয়েছি আমি, বি স্কোয়ার ই ওয়াই হোল স্কোয়ার। এবার আশা করি হয়ে তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই টার্মটা আর এই টার্মটাকে কম্বাইন করে দেবো, দিয়ে এ স্কোয়ার কমন নিয়ে নেবো। কেন কম্বাইন করবো, কারণ তারপরেই তোমাদের খেলাটা জমবে। এটা মাইনাস ই এক্স এর হোল স্কোয়ার, ওকে, খেলা হচ্ছে। আচ্ছা এবারে দেখো এই টার্মটা আর এটা তো ছিদ্রে যাচ্ছে, এটা আর এটা, তারপর এটা বি স্কোয়ার ই এর ওয়াই স্কোয়ার মাইনাস ই ওয়াই এর হোল স্কোয়ার, রাইট? হয়ে গেল। তাহলে এটা মানে কি ভার এক্স লজি, এটা মানে কি ভার ওয়াই লজি, প্রুভড। চলো ঠিক আছে, এ হাসতে হাসতে হয়ে যাবে সব অঙ্ক, কোনো ব্যাপার না, ঠিক আছে? একটা অঙ্ক দিচ্ছি, বলেও দিচ্ছি, বাড়িতে করবে, অ্যান্সারটা কমেন্ট করবে অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আজকের গোটা কনসেপ্টের সামারি হবে ওটা। ওকে, তো দেখো আমি 4টে অঙ্ক টুকেছি, 4টে অঙ্কের মধ্যে এটা এইচডাব্লিউ থাকছে। দেখো ভালো করে, এক্স সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। তো এক্স আর পি এর মান একটা দেওয়া আছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট বাবু। এই ধরনের অঙ্ক বিভাজন ছক থেকে ওই আগের বারে এ এর মান নির্ণয় করা, পি অফ এক্স ইকাল টু এ নির্ণয় করা, এই সমস্ত অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ। এবং চ্যাপ্টার 1-এর গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে প্রবাবিলিটি সূত্র ইউজ করে অঙ্ক করা। তো 2 নম্বরটা ওখান থেকে তোমাদের কনফার্ম হচ্ছে, এটা আর ওটা যদি করে যাও ভালো করে, এবং এমসিকিউটাও কনফার্ম হয়ে যাচ্ছে, মানে 3 নম্বর কনফার্ম। ওকে, প্রবাবিলিটিও করিয়েছি, এটাও করিয়েছি। 4 নম্বরের অঙ্কেও কিন্তু এই ধরনের অঙ্ক দিতে পারে, অথবা একটু টুইস্ট মেরে অঙ্ক দিতে পারে, এই ধরনের অঙ্ক দিতে পারে, ঠিক আছে? এবার আরেকটা চ্যাপ্টার আছে তোমাদের দ্বিপদ বিভাজন, সেখান থেকেও অঙ্ক দিতে পারে, তো সেটা আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখছি এটা আপাতত শেষ করি, যেটা করছি সেটা শেষ করি। তো এটা দেখো বিভাজন ছক দিয়ে দিয়েছে, খুব ভালো করে তুমি গড় মান বের করতে পারবে। এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা করে সাম করে দেবে, দিলে গড় চলে আসবে। এবার গড় যদি চলে আসে সেখান থেকে তো ভেদমানও চলে আসবে, সমপার্থক্যও চলে আসবে, সবই চলে আসবে।
শুধুমাত্র এখানে একটা আমি জায়গা বলে দিই যে ই অফ এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে, রাইট? ই অফ এক্স স্কোয়ার নির্ণয় করতে হবে, তবেই তো তুমি ভেদমানটা নির্ণয় করতে পারবে, রাইট? এটা মাইনাস মধ্যকের স্কোয়ার করলেই তো ভেদমান আসে। তো এটা যখন করবে তখন তুমি কি করবে, এক্সের যে ভ্যালুগুলো তার স্কোয়ার করে নেবে, ঠিক আছে? 4 স্কোয়ার ইন্টু 0.1 প্লাস 5 স্কোয়ার ইন্টু 0.3 এরকম করে করে 8 স্কোয়ার ইন্টু 0.2 এরকম করে এই যে যোগফলটা এটাই হচ্ছে আমাদের এই ভ্যালুটা, ঠিক আছে? এটা একটুখানি তোমরা বুঝে নিও, ঠিক আছে? আশা করি ইউ আর ম্যাচিওর ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস। তো এবার দেখো এটা হয়ে গেল, এটাই অ্যান্সারটা কমেন্টে জানাবে। HW1 দেবে, দিয়ে অ্যান্সার লিখে এটা লিখবে, অথবা এই টাইম স্টেপে লিখে দেবে। HW2 লিখবে, লিখে এর কি অ্যান্সার হবে, অপশন এ, বি, সি না ডি, ঠিক আছে? এটা এক্ষুনি আগে একটু করেছি সেই কনসেপ্টই হবে, এটাও তাই হবে। দেখি তোমাদের কেমন বুদ্ধি, কেমনভাবে করতে পারো। তাহলে এটা হয়ে গেল। এই অঙ্কটা দুটি ঝোঁক শূন্য পাশে নিক্ষেপ করা হলো, প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যক নির্ণয় করো। খুব ভালো করে দেখো, আমি হিন্টটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো একটা অঙ্ককে তার বিভাজন ছক অবধি নিয়ে যেতে পারো তাহলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে বিভাজন ছক, এর পরের প্রসেসটা তো আমি তোমাকে বলেই দিলাম, ঠিক আছে? তো এটা থেকে তুমি বিভাজন ছক আঁকা কী করে আঁকবে, ভালো করে দেখো। বলেছে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি, খুব ভালো করে বুঝো। কার মধ্যক হয়? মধ্যক হয় সবসময় সমসম্ভব চলকের। তাহলে এখানে সমসম্ভব চলকটা কি? সংখ্যাদ্বয়ের সমষ্টি। এবার তুমি বলো, একটা পাশা আমি ছুড়লাম, সংখ্যাদ্বয়ের সমষ্টি কি কি হতে পারে? সমসম্ভব চলকটা আমি নিলাম, তাহলে সংখ্যাদ্বয়ের যে সমষ্টি, সংখ্যাদ্বয়ের সমষ্টি কি কি হতে পারে? 2 থেকে শুরু হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। মনে করো একটাতে 1 পড়লো, একটাতে 1 পড়লো, কিন্তু 1 কিন্তু হতে পারে না সমষ্টি, কেননা দুটোই তো পড়ছে না কিছু না কিছু। যদি সব থেকে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 2, তাহলে 2 থেকে শুরু হচ্ছে, 3ও হতে পারে মিলিয়ে, 4ও হতে পারে, 5ও হতে পারে, এরকম করে 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 কত অবধি হতে পারে? 11ও হতে পারে, আবার 12টা হাইয়েস্ট মান, ঠিক আছে? 12র বেশি হতে পারে না, কারণ এটাতে 6, ওটাতে 6, ম্যাক্সিমাম লিমিট ক্রস করে গেছে, এর বেশি আর হতে পারে না। তাহলে সমসম্ভব চলকের মানটা এটা। এবার দেখো 2 পড়ার প্রবাবিলিটি কত? 2 পড়ার প্রবাবিলিটি কত? এটা বের করার জন্য তোমরা স্যাম্পল স্পেসটা বের করবে, তাই তো? স্যাম্পল স্পেসটা কীভাবে বের করতে হয়? দুটো পাশা, তার মানে কি একটার জন্য 1 2 3 4 5 6, এটা হচ্ছে স্যাম্পল স্পেস। আরেকটার জন্য তাই হবে, এটাই স্যাম্পল স্পেস হবে, 1 2 3 4 5 6 এম। তো এবার দুটো একসঙ্গে কাজ করছে, তার মানে কার্তেশিয়ান প্রোডাক্ট হবে, তাই তো? কার্তেশিয়ান প্রোডাক্ট কোথায় লিখবো? এখানে লিখি। তাহলে আলটিমেটলি আমাদের স্যাম্পল স্পেসটা কী হবে? এটা মনে করো যদি S1 হয়, এটা S2 হয়, আমাদের এসটা এটা। তো এটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস কার্তেশিয়ান প্রোডাক্ট। কী করে হয় বলেছিলাম যে এটা, তারপরে 1,1, তারপরে 1,2, এরকম করে করে 1,6 আমি সব শিখিয়েছিলাম, এগুলো সব তোমরা জানো বাচ্চাদের মতো। আচ্ছা, এখানে 2,1, 2,2। তোমরা না একটা ম্যাজিক দেখাচ্ছি আমি এক্ষুনি, ম্যাজিকটা তোমরা করবে। আমি এটা কেন এইভাবে লিখছি সেটাও বলছি। এটা হচ্ছে তোমাদের 6,1, 2, 6,6। এটা ম্যাজিক দেখাচ্ছি আমি, হ্যাঁ? দেখো ম্যাজিকটা কি, তোমাদের কি করতে হবে যে 2 পড়ার সাপেক্ষে কটা নমুনা বিন্দু আছে এখান থেকে খুঁজে বার করতে হবে। তুমি কি এক এক করে চেক করবে যে এটা কি 2 পড়ছে, কাকু এটা কি 2 পড়ছে, কাকু এটা কি 2 পড়ছে? না, তুমি যাবে প্রথমেরটায় 2, ঠিক আছে? অর্থাৎ তোমরা না এইরকমভাবে ভাগ করবে, এটাকে একটা ম্যাট্রিক্স আকারে দেখে নাও, ঠিক আছে? এটা একটা ট্রিক্স তোমাদের শেখালাম। এটা একটা ম্যাট্রিক্স আকারে ভাবো, এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তুমি একটা এরকম দাগ টানবে, ঠিক আছে? তারপর আরেকটা এই ডায়াগোনাল বরাবর দাগ টানবে, আরেকটা এরকম, আরেকটা তুমি, হ্যাঁ, তারপর এই ডায়াগোনাল বরাবর একটা দাগ টানবে, লাস্টে তোমার এই দাগটা একটা হবে, তারপর আবার এরকম একটা দাগ হবে পরের ডায়াগোনাল বরাবর, তারপরে লাস্টেরটা এই ডায়াগোনাল বরাবর দাগ হবে। তাহলে প্রচুর দাগ তোমরা পাবে এরকম, ঠিক আছে? খুব ভালো করে দেখো, এই দাগের উপরে লাই করছে যে কটা এলিমেন্ট, তারা কিন্তু সাম করছে 2। এই দাগের উপর লাই করছে যে কটা এলিমেন্ট, তারাও সাম করছে 2, কেননা 2 এরা সাম করছে 3, 2 + 1 3, 2 + 1 3। তাহলে এই জায়গার উপর স্বাভাবিকভাবে 2 + 2 4, আর এখানে 1 + 3 4, এখানে 3 + 1 4, কেননা এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স গঠন করছে, ঠিক আছে? তাই জন্যে প্রতিসম ম্যাট্রিক্সের এটার সাথে এটা সেম হয়, ঠিক আছে? প্রতিসম ইন দ্য সেন্স অফ এই এলিমেন্টটা সেম, তো কিন্তু আমরা এলিমেন্ট ওয়াইজ সেম না, কিন্তু এদের সামটা সেম। সামটাকে যদি আমরা এই ম্যাট্রিক্সের এলিমেন্ট ভাবি, তাহলে এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ক্রস প্রোডাক্টের সামটাকে যদি একটা জিনিস ভাবি, এটা মনে করি আমরা যদি এ যদি ভাবি, এটাকে যদি বি ভাবি, এটাও বি, এটা সি ভাবলে এটাও সি, এটাও সি, ঠিক আছে? এটাকে যদি ডি ভাবি তাহলে এটা ডি, ঠিক আছে? তা এরকমভাবে ম্যাট্রিক্সের ফর্ম হচ্ছে।
বুঝতে পারছো তো বিষয়টা? তাহলে 2 পড়ার সাপেক্ষে কটা নমুনা বিন্দু? একটা আমি দেখতেই পাচ্ছি, কারণ এই বরাবর একটাই এলিমেন্ট, তাই তো? তাহলে 2 পড়ার সাপেক্ষে একটা নমুনা বিন্দু। আর টোটাল নমুনা বিন্দু কটা? 36টা। তাহলে 1/36, ঠিক আছে। 3 পড়ার সাপেক্ষে কটা নমুনা বিন্দু? একটা, দুটো, তাহলে 2/36। খুব ভালো করে দেখছো এবারে তোমরা, এখানে 3টে হবে, এখানে 4টে হবে, কিন্তু যেই 7 নম্বর ঘরে আসবে এখানে 5টা হচ্ছে। 7 নম্বর ঘরে কটা বিন্দু পাবে? 1 2 3 6টা বিন্দু পাবে, ডায়াগোনাল বলবো 6টা এলিমেন্ট আছে। তারপরে দেখো 8 নম্বরে একটু কমতে থাকবে, রাইট? 6টার পরে এখানে 5টা হবে, 5/36, এটা হচ্ছে 8 নম্বর। তারপরে এরকম কমতে কমতে 9 হবে 6, 9 হবে 4, 10 হবে 3, 11 হবে 2। কি দরকার, এই তো 9টা এখানে লিখে দিই, 10 লিখে দাও, তো শর্টকাট মেরে লাভ নেই। তাহলে 6/36 এখানে হবে 6, কি করছে, 4 আর 3 হবে। 4 আর 4/36 আর 3/36, আমি খুব বাজেই লিখছি এটা। 3 2/36 1/36, তাই তো? দেখো লাস্টেই দেখো 12 একমাত্র একটা বিন্দুতেই আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখলাম বিষয়টাকে, খুব সহজেই এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল দেখে আমরা কিন্তু এটা বলে দিতে পারলাম। তাই যে কোনো স্যাম্পল স্পেস যদি এরকমভাবে তোমার যদি এরকম বড় কোনো এটা মনে করো 6টা একই পয়েন্টওয়ালা স্যাম্পল স্পেস, এর মনে করো 7টা একই পয়েন্টওয়ালা স্যাম্পল স্পেস আছে, তো 7x7 একটা ম্যাট্রিক্স পাবে, রাইট? তো এইভাবে এটা কিন্তু মজাদার, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা এবার দেখো এটা কি আমাদের প্রবাবিলিটি। এবার তো পারবে না বাবা, এটা ইন্টু এটা করবে, সামেশন অফ px বের করতে পারবে না? তাহলে পারবেটা কি? এটা কি হবে? সমক পার্থক্য। তার তেরিকা মধ্যক, 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 আমাদের মধ্য কি চেয়েছে, ঠিক আছে। এটাও HW, আমাদের বলবে কত আসছে অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সারটা কমেন্ট, ওকে। বেশ, তাহলে সব করে অ্যান্সার আমাকে কমেন্ট করবে, কারণ আমি দেখবো যে কারা কারা মন দিয়ে ক্লাস করছে, তাহলেই আমি খুশি হব। আর তোমাদের যদি কিছু লাগে এরপরে বলো। অল দ্য বেস্ট সবাইকে। তোমরা যারা শেষ অবধি আছো তোমাদেরকে থ্যাংক ইউ। তোমাদের একটা কমেন্ট দেখতে চাই, তোমাদের সুন্দর সুন্দর মুখখানা দেখতে চাই। কেন না আমরা মানে দেখো একটা ভিডিও যখন শুরু হয় তখন 50 জন আসে, কিন্তু শেষ অবধি সেই 50 জন থেকে 5 জন হতে পারে, 1 জনও হয়ে যেতে পারে। তো যারা খুব সিনসিয়ার স্টুডেন্ট তাদেরকে আমি দেখতে চাই, এবং তাদের দেখে আমি নিজে মোটিভেট হতে চাই যে হ্যাঁ ভাই, আমার ভিডিও কেউ শেষ পর্যন্ত দেখে, মানে আমার এই পড়ানোটা পাতে দেওয়ার যোগ্য। তো যাই হোক, খুশি হই মন থেকে। বেশ, তোমাদের কথা মতো আমি সমসম্ভব চলক শেষ করে দিলাম। এবার কি শেষ করব? এবার শেষ করব দ্বিপদ বিভাজন, ওকে। তো সমসম্ভব চলকটা তোমরা ভালো করে পড়বে, যা যা শেখালাম তোমরা শিখবে, তারপর আমরা নেক্সট ভিডিওতে অন্য কিছু আমরা দেখতে পারি। তোমরা এইখান থেকে ভালো ভালো অঙ্ক প্র্যাকটিস করবে। আমি 1 সেকেন্ড একটু বলে দিই জিনিসটা। তোমাদের ছায়ার বইতে দেখো বেশ কিছু অঙ্ক আছে, সংক্ষিপ্ত দীর্ঘ সব, কিন্তু দেখো আমি যেরকম অঙ্ক শিখিয়েছিলাম না সেই রকমই অঙ্ক, ওকে। এই ধরনের অঙ্ক আছে, এই রকম বিভাজন ছক দেওয়া আছে, বিভাজন ছক থেকে ভেদমান মধ্যক এইসব নির্ণয় করতে বলেছে। দীর্ঘ উত্তরধর্মীতে দেখো 5 6 7 সব এরকম একই অঙ্ক, সবই একই। বেশ, তারপরে আগেও এরকম অনেক অঙ্ক আছে, সম্ভাবনা বিভাজন, সব একই, একটু মাথা ঘামালে সব আগের দিন যা করেছে আর আজকে যা করেছে সব একই অঙ্ক, ঠিক আছে। দু একটা একটু আলাদা, দু একটা ছেড়ে দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, বাকিগুলো তো করো যেগুলো তোমরা পারছো। বেশ, তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অঙ্কে থাকো। চলো, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।